আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল। আজকে ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়টা হলো ডাব্লিউএস কোশ্চেন। কিভাবে আমরা খুব সহজেই ডাব্লিউএস কোশ্চেন মেক করতে পারি সেই বিষয়টা সম্পর্কে আজকে আমি কথা বলবো। তো উক্ত বিষয়টা সম্পর্কে যদি আলোচনা করতে যাই, শুরুতে যে বিষয়টা সম্পর্কে জানা দরকার সেটা হলো ডাব্লিউএস ওয়ার্ডের মানে কি এবং ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো। এক্স্যাক্টলি এই সমস্ত ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমাদেরকে কি কি মিনিং দিচ্ছে এগুলো জানা দরকার। তো আমি কিছু ডাব্লিউএস ওয়ার্ড শুরুতে পড়ে লিখতেছি। ওয়ার্ড টু when where whose এগুলো সাইডে রেখে ভালো হয়। how মূলত আমরা এখন জানবো যে এই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের কি মিনিং দিচ্ছে। ওয়ার্ড মানে আমরা ন্যাচারালি জানি ওয়ার্ড মানে কি, হু মানে কে অথবা কারা, হু মানে কাকে অথবা কাহাকে, when মানে কখন, where মানে কোথায়, whose মানে কার অথবা কাহার, which মানে কোন অথবা কোনটি, how মানে কেমন অথবা কিভাবে ইত্যাদি। সাধারণত এই সমস্ত ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমাদের এই মিনিংগুলোই দিয়ে থাকে এবং আজকে আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে পারি সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তো আমরা শুরুতেই ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে যদি কথা বলতে যাই, যে বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেটা হলো অক্সিলারি ভার্বের ব্যবহার। ডাব্লিউএস ওয়ার্ড আলোচনা করতে গেলে অবশ্যই অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। আর ন্যাচারালি আমরা অক্সিলারি ভার্ব সবাই জেনে থাকি যে অক্সিলারি ভার্ব মূলত যে সমস্ত ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে তাকেই অক্সিলারি ভার্ব বলা হয়। তো আজকের ক্লাসে অক্সিলারি ভার্ব সম্পর্কে ডিটেইলস আলোচনা করার সময় নেই, যেহেতু আজকে আমার টপিক ছিল ডাব্লিউএস কোশ্চেন। সো আমি ডাব্লিউএস কোশ্চেন মেক করতে যে সমস্ত প্রয়োজনীয় অক্সিলারি ভার্বগুলো লাগবে সেগুলো সম্পর্কে একটু টাচ দেবো এই ক্লাসের মধ্যেই। শুরুতেই যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে কোন সেন্টেন্সে এক নম্বর একটা রুলস করবে এখানে যে কোন সেন্টেন্সে যে অংশটুকুকে প্রশ্ন করতে হবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় সেই অংশটুকুকে বাদ দিতে হবে। এই ছাত্রছাত্রীরা এই বিষয়টা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, কারণ এই ডাব্লিউএস কোশ্চেন করার প্রথম শর্ত। And this is the most important topic. That's why you have to memorize this option at any cost. আর দ্বিতীয় অপশন যেটা আমরা এখানে দেখতে পারবো সেটা হলো যদি সেকেন্ড রুল, যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটিকে অবশ্যই ব্যবহার করতে হবে। অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে যদি ডাব্লিউএস কোশ্চেন মেক করার সময় যদি আমরা দেখি যে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে তাহলে সেই ভার্বটা অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে একটা নোট আছে যেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সেন্টেন্সে, নোট কি হলো যে যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি
ভার না থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে কোথায় ডু, কোথায় ডিড অথবা কোথায় ডাজ ব্যবহার করব, সেই বিষয়টা সম্পর্কে আমি অবশ্যই নোট ডাউন করব। যদি মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু, যদি প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে এস অথবা ইএস থাকে তাহলে ডাজ, এবং যদি মেইন ভার্ব এর পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড ব্যবহার করতে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থেকে থাকে সেটা নিঃসন্দেহে আমাদেরকে ব্যবহার করতে হবে, কিন্তু যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে তিনটা অক্সিলারি ভার্বের সাহায্য নেব। শুরুতেই আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ওই সেন্টেন্সের মধ্যেই যে মেইন ভার্বটা আছে সেটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। যদি সেই ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে ডাজ ব্যবহার করব, আর যদি ভার্বটা পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড ব্যবহার করব। এক্ষেত্রে আরো ছোট্ট একটা টিপস আছে যেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি। যদি মেইন ভার্ব এর পাস্ট ফর্ম থাকার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে যেখানে মেইন ভার্ব বলবে সেখানে এর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এই ছিল অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা। আমি অলরেডি ডিটেইলস আলোচনা করছি। যদি সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা আমরা নিঃসন্দেহে ব্যবহার করব, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনটা ভার্বের সাহায্য নেব। আমি আবারও বলছি, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, ভার্বের শেষে এস থাকলে ডাজ, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড। কিন্তু যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হয় সেক্ষেত্রে মেইন ভার্ব যে জায়গায় বসবে ওক্ষেত্রে অবশ্যই ওই জায়গায় ওই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো আমরা আবার 8 নম্বর রুলে চলে যাই। তৃতীয় রুলে আমাদেরকে বলা হয়েছে সাবজেক্টের পার্সন পরিবর্তন করতে হবে। পার্সন পরিবর্তন করতে হবে। আমরা এখানে লিখে দিতে পারি যদি থাকে তাহলে হবে,
হি থাকলেও ইউ ব্যবহার করতে হবে, আওয়ার থাকলে ইউ ব্যবহার করতে হবে, মাই থাকলেও ইউ ব্যবহার করতে হবে। কিন্তু যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যথা হি, she, it, Rohins, Korims ইত্যাদি থাকে, তাহলে WH কোশ্চেন তৈরি করার সময় এসব সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের মনে রাখতে হবে যে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে যাই, শুধুমাত্র একটা সেন্টেন্সকে ফলো করে ডাব্লিউএস কোশ্চেন করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের সাবজেক্টের দিকে লক্ষ্য করতে হবে। যদি ওই সেন্টেন্সের সাবজেক্ট কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি অলরেডি লিখছি কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যেমন হি, সি, ইট, রোহিত, করিম, সুমিন, সাথী, এটসেট্রা থাকে, তাহলে এগুলোর কোনো পরিবর্তন হবে না। কিন্তু এর আগে যে সমস্ত সাবজেক্টগুলো লিখছি যদি সেগুলো থেকে থাকে তাহলে তার পার্সোনাল অবশ্যই পরিবর্তন করতে হবে। আর আরেকটা মজার বিষয় হলো এবারে আমরা ডিরেক্টলি একটা ডাব্লিউএস কোশ্চেনকে ফলো করে সেন্টেন্স মেক করা শুরু করব। সেটা হলো হোয়ার। আমরা ইতিমধ্যে জানছি যে হোয়ার আমাদেরকে একটা সুন্দর মিনিং দিয়েছে যে কোথায়। আমরা যদি সামনে থেকে সেন্টেন্সকে ফলো করি এবং সেই সেন্টেন্সকে হোয়ার দ্বারা সেন্টেন্স মেক করতে যাই, তাহলে শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, যদি কখনো দেখি কোনো একটা সেন্টেন্সে কোনো একটা জায়গার নাম উল্লেখ আছে এবং ওই জায়গাটাকে নির্দেশ করা হচ্ছে, তাহলে নিঃসন্দেহে ওই সেন্টেন্সটাকে আমরা হোয়ার দ্বারা কোশ্চেন করতে পারি। যদি কোনো সেন্টেন্সে কোনো জায়গার নাম উল্লেখ থাকে এবং সেই জায়গাকেই নির্দেশ করা হয় তাহলে সেই সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় দ্বারা কোশ্চেন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখছো আমি ডাব্লিউএস কোশ্চেনের মূলত যতগুলো সিক্রেট আছে সবগুলো এখানে ফাইন্ড আউট করতে চেষ্টা করছি। যদি কোনো সেন্টেন্সে কোনো জায়গার নাম উল্লেখ থাকে, সাধারণত হোয়ার দ্বারা আমরা যে সমস্ত সেন্টেন্সগুলোকে কোশ্চেন করবো সেটা মেইন পয়েন্ট আমি বলতেছি। যদি কোনো সেন্টেন্সে কোনো জায়গার নাম উল্লেখ থাকে এবং সেই জায়গাটাকে নির্দেশ করা হয়, তাহলে ওই সেন্টেন্সটাকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই একটা বেসিক স্ট্রাকচার ফলো করতে হবে যে হোয়ার দ্বারা আমরা একটা সেন্টেন্সকে কিভাবে প্রশ্ন করতে পারি বা ডাব্লিউএস কোশ্চেন মেক করতে পারি, সেদিক থেকে সুন্দর একটা স্ট্রাকচার আছে। শুরুতেই where plus auxiliary verb,
plus subject plus main verb plus বাকি অংশ মানে সেন্টেন্সে যদি কোনো অবশিষ্ট অংশ থেকে থাকে প্লাস নোট অফ ইন্ট্রোডাকশন মার্ক প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে হওয়ার দ্বারা কোনো সেন্টেন্সকে কোশ্চেন করার জন্য স্ট্রাকচার। অবশ্যই আমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। শুরুতে হয় প্লাস কার্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ প্লাস নোট অফ ইন্ট্রোডাকশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি। আমরা বলতে পারি যেমন সীমা lives in ঢাকা, সীমা ঢাকায় বাস করে। সম্মানিত ছাত্রছাত্রীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি একটা সেন্টেন্স পড়ে লিখছি যেখানে সাবজেক্ট সীমা, সীমা নামের একটা মেয়ে ঢাকায় বাস করে। তাহলে এখানে আমাদের একটা জিনিস রিয়াজ করতে হয় শুরুতেই। at first we have to look at the underlying parts of the sentence. শুরুতে আমাদের সেন্টেন্সের আন্ডারলাইন অংশটার দিকে তাকাইতে হবে যে আন্ডারলাইন অংশটা দ্বারা এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির পেশা, না কোনো ব্যক্তির শারীরিক কুশলাদি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সীমা is a subject of the sentence. After the subject here we can see a principal verb that is called lives. Actually lives is a principal verb of the sentence. And last here we can see a adverb of place that is in Dhaka. So Shima lives in Dhaka. Shima ঢাকায় বাস করে। আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে হওয়ার দ্বারা প্রশ্ন করতে পারি, আমি ইতিমধ্যে অলরেডি স্ট্রাকচারটা লিখে দিয়েছি। আমরা যদি ওই স্ট্রাকচারটা এখানে অ্যাপ্লাই করি তাহলে খুব সুন্দরভাবে কোশ্চেনটা তৈরি হয়ে যায়। আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। প্রথমে আমি বলছিলাম যে হয় বলবে প্লাস বসাই দিয়েছি। সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না। আমি যার ওয়াজ হয় হ্যাভ হ্যাজ হ্যাভিং বিবিং গেটিং মাই স্নেম আই ক্যান কুড শাল শুড উইল মাস্ট বি লাইক টু বি টু অবজেক্ট টু সাপোজ টু গেট ইউজ টু, এরকম কোনো অক্সিলারি ভার্ব নাই। যার কারণে আমি বলছিলাম যে সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তিনটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে পারি, একটা ডু, ডাজ আর একটা ডিড। তাহলে এখানে নিঃসন্দেহে তিনটা অক্সিলারির মধ্যে একটা আমাদেরকে ব্যবহার করতে হবে। যেহেতু স্ট্রাকচার আমাদেরকে বলে দিয়েছিল যে প্রথমে সাবজেক্ট বলবে, এরপরে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? আমি বলছিলাম যদি সেন্টেন্সে মেইন ভার্বের শেষে এস বাই এস থাকে, আসলে আমরা দেখব when a subject will be third person singular number, after the subject we have to add s or es after the principal verbs. যদি আমরা দেখি কোন সেন্টেন্সের সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মেইন ভার্বের সাথে অবশ্যই s বাই s যোগ করতে হবে। So এখানে সাবজেক্ট বলতে সীমা, সীমা is a subject that is third person singular number. When the subject will be third person singular number, then we can see s or es after the verbs. সীমা lives in ঢাকা, সীমা ঢাকায় বাস করে। So আমরা এখানে প্রশ্ন করব সীমা কোথায় বাস করে। তাহলে প্রথমত আমরা নিতে পারি ডাব্লিউএস ফর হিসেবে হয়, এরপর একটু ডাজ ডির মধ্যে আমাদেরকে ডাজ দিতে হবে কারণ সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তবে শেষে আমরা একটা এস দেখতে পাচ্ছি। তাহলে হয় ডাজ, এরপরে স্ট্রাকচার আমাদেরকে বলে দিয়েছে যে এরপর সাবজেক্ট নিতে হবে। তাহলে সীমা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে আমরা সীমাটা নিতে পারি, হয় সীমা। এরপরে আমি বলছি যে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্বটা বসাই দিতে হবে। একটা কথা আমাদের রাখতে হবে যে যদি কোন সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করতে হয়, তাহলে মেইন ভার্বটা যেখানে বলবে সেখানে আবার অক্সিলারি ভার্ব ডাজ বসার কারণে মেইন ভার্ব থেকে এসএস তুলে দিতে হবে। দ্যাটস ইট। তাহলে হয়টা সীমা, এখন আমরা এখানে ব্যবহার করতে পারি লিভ। সবশেষে আর কোনো অবশিষ্ট অংশ নাই, যার কারণে নোট অফ ইন্ট্রোডাকশন আমরা বসাই দিলাম। এখানে ছোট একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে ইন ঢাকা কোথায় গেল। আমি শুরুতেই বলছিলাম, শুরুতেই ফার্স্ট বলছিল যদি কোনো সেন্টেন্সে মানে এক কথায় কোনো সেন্টেন্সের যে অংশটাকে প্রশ্ন করতে হয় ডাব্লিউএস কোশ্চেন করার সময় সেই অংশটাকে বাদ দিতে হয়। সো আমরা এখানে দেখতে পেলাম যে আমরা ইন ঢাকাকে প্রশ্ন করছি, যার কারণে ইন ঢাকাকে বাদ দিছি। তার মানে সীমা লিভস ইন ঢাকা, সীমা ঢাকায় বাস করে, আর সীমা লিভ, সীমা কোথায় বাস করে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন আমরা যদি বলি যে সুমি ইজ গোয়িং টু স্কুল, সুমি বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে টু স্টুডেন্টস আন্ডারলাইন করা থাকলো। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে প্রশ্ন করব? শুরুতে আমাদেরকে ফার্স্ট অফ অল we have to look at the underlined parts of the sentence. So here we can see to is school. Is an adverbial phrase. I mean to say adverb of place. That's why we have to make the sentences WS with a WS or like where. Where দ্বারা আমাদেরকে অবশ্যই এই সেন্টেন্সটাকে প্রশ্ন করতে হবে, কারণ এখানে একটা জায়গা নিচে আন্ডারলাইন করা আছে এবং সুমি নামের মেয়েটা ওই জায়গাতেই যাচ্ছে। আমি এজন্য বলছিলাম যদি কোনো সেন্টেন্সে কোনো আন্ডারলাইন করা পার্ট থাকে সেটা যদি কোনো জায়গার নাম হয় এবং সেই জায়গাটাকে যদি নির্দেশ করা হয় নিঃসন্দেহে সেই সেন্টেন্সটাকে হয় দ্বারা প্রশ্ন করতে হয়। সো আমরা এবারে হয় দ্বারা প্রশ্ন করব। হয়
এই সেন্টেন্সের মধ্যে আমরা জেনারেলি একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হলো ইজ। আমি বলছিলাম যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা ব্যবহার করতে হবে। তাহলে হোয়ার ইজ, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি সুমি, এরপরে মূল ভার্ব, এখানে জেনারেল ফর্ম দিস ভার্ব আছে, আমরা যেটা যেরকম আছে ওই রকমই ব্যবহার করব। তার মানে সুমি ইজ গোইং টু স্কুল, সুমি বিদ্যালয়ে যাচ্ছে। আমাদের প্রশ্ন করতে হবে হোয়ার ইজ সুমি গোইং, সুমি কোথায় যাচ্ছে। at last we have to add a lot of interrogation mark at the end of the sentence. সর্বশেষ আমাদেরকে সেন্টেন্সের শেষে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা আরেকটা एग्जांपल দেখব। এখানে অবশ্যই মূল ভার্ব পাস্ট ফর্মে থাকবে, যেমন রহিম lived in India. রহিম ইন্ডিয়া বাস করতো। Actually, এটা first individual tense, কারণ আমরা দেখতে পাচ্ছি রহিম is the subject of the sentence. After the subject, you can see a genuine principal verb. That is first form of this verb. এক কথায় verb to, verb to from came the first form. যার কারণে আমাদের এই সেন্টেন্সটাকে যখন আমরা অ্যাপ্লাই কোশ্চেন করব, অবশ্যই আমাদেরকে ভার্বটিক্যাল লক্ষ্য করতে হবে যে ভার্বটা কোন ফর্মে আছে। আমি বলছিলাম যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে টু নেব, প্রেজেন্ট ফর্মের সাথে এসএস থাকলে ডাজ নেব, আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে ডি দিতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বটা পাস্ট ফর্মে আছে, মানে ভার্বের ট্রু ফর্মটা এখানে ব্যবহার করা আছে। যার কারণে বলা হয়েছে রহিম লিভড ইন ইন্ডিয়া, রহিম ইন্ডিয়া বাস করতো। কাহিনীটা অবশ্যই অতীতে। সো আমরা এটাকে প্রশ্ন করতে পারি যে হয় এখন আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে, যেহেতু হয় আমরা শুরুতেই নিছি। স্ট্রাকচার আমাদেরকে বলে দিয়েছে হয় প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মুড ভার্ব প্লাস বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন মার্ক। সো হয় এর পরে আমাদেরকে ব্যবহার করতে হবে ডিড। কারণ কেন আমরা ডিড নিলাম? আমরা এই কারণে ডিড নিলাম কারণ মুড ভার্ব পাস্ট ফর্মে আছে, মুড ভার্ব পাস্ট ফর্ম থাকার কারণে ডিড নিতে হবে। আর যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকতো আমরা সরাসরি সেটা ব্যবহার করতাম। তাহলে হয় ডিড, এরপরে নিতে হবে সাবজেক্ট। এখানে খুব সুন্দরভাবে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো রহিম রেডি রহিমে বসলো, আর পার্সনের কোনো পরিবর্তন হলো না। এই সম্পর্কে অবশ্যই প্রশ্ন থাকতে পারে যে কেন পরিবর্তন হলো না। বিষয়টা হলো যে রহিমটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি এর পূর্বে বলেছি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটার কোনো পরিবর্তন হবে না, সেটা যেরকম আছে ওই রকমই বসবে। তার মানে হয় ডিড রহিম। এখন আরেকটা বিষয় হলো যে যেহেতু ডিড অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, আমি এই ভার্বটা পাস্ট ফর্ম থাকার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করছি। এখন মূল ভার্বটা যে এই জায়গায় যে বসবে এটাকে অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিতে হবে। তার মানে রহিম লিভড ইন ইন্ডিয়া, রহিম ইন্ডিয়া বাস করতো। প্রশ্ন করতে হবে হোয়ার ডিড রহিম লিভ, রহিম কোথায় বাস করতো। ইন ইন্ডিয়া, ইন্ডিয়া বাস করতো। যে অংশটাকে প্রশ্ন করলাম সেই অংশটাকে বাদ দিলাম। তো সম্মানিত শিক্ষার্থীরা, আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং আগামীকাল নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।